আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য যে বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার, যেটার বর্তমানে আবেদনপত্র চলছে বা আবেদন গ্রহণ নেওয়া চলছে, সেটাতে আপনারা কি করে খুব সহজেই ফর্ম ডাউনলোড করে বাড়িতে বসে ফিল আপ করে আপনার নির্দিষ্ট বিধানসভা ক্যাম্পে গিয়ে জমা করবেন। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, কোন ঘরে কী লিখবেন, সমস্ত কিছু ডিটেলসে আমরা জানাবো, তাই স্কিপ করবেন না। আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে পারেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম, যেটা 3টি পেজ থাকবে এই ফর্মের। এই 3টা পেজে আপনাকে নিতে হবে। এই ফর্মটি আপনি কোথায় পাবেন? এটি আপনি আপনার বিধানসভা ক্যাম্পে গিয়ে সেখান থেকে সংগ্রহ করতে পারেন, কিন্তু সবথেকে বেশি ভালো হয় যদি আপনি এটা বাড়িতেই সংগ্রহ করে আগেই ফিল আপ করে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আপনি ধীরে সুস্থে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি কোথা থেকে ডাউনলোড করা যাবে? এটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা হয়, নিকটবর্তী কোনো ক্যাফের দোকানে গিয়ে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। এই ফর্মটি কিন্তু আপনাদের 20 থেকে 30 টাকা নেবে, ঠিক আছে? তো ফর্মটি সংগ্রহ করার পরে এরকম 3টা পেজ আসবে। তো আমরা পরপর 3টা পেজে আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি। সবার প্রথমে যে পেজটা আসবে, উপরে লেখা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন কি লেখা রয়েছে। এটা দেখেই কিন্তু আপনারা চিনবেন যে এটা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য। সবার প্রথমে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার এবং কৃষি বিভাগ, এবং নিচে বাংলাতে লেখা থাকবে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প নাম নথিভুক্তিকরণের আবেদনপত্র, উপরে ইংলিশও লেখা রয়েছে, ঠিক আছে? তো এটা আপনাকে দেখে নিতে হবে। সবার প্রথমে আপনাকে যেটা বলবে এখানে ফর্মের মধ্যে, যে পার্সোনাল ডিটেলস বা ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ডিটেলসের ঘরে যে এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য আবেদন করবেন বা এই প্রকল্পে আবেদন করবেন, সেই ব্যক্তির নাম অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এই পার্সোনাল ডিটেলসের জায়গায়, ব্যক্তিগত তথ্যের জায়গায় এই যে নেম রয়েছে, এখানে যেই ব্যক্তি আবেদন করবেন তার নাম কিন্তু ক্যাপিটাল লেটারে খুব সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তারপরে যে ব্যক্তি আবেদন করবেন তার কিন্তু নিচে বাসস্থানের যে ঠিকানা রয়েছে সেটা লিখতে হবে। প্রথমে এই যে ভিলেজ দেখতে পাচ্ছেন, ভিলেজের নিচে কিন্তু ভিলেজ বা গ্রামের নাম লিখতে হবে। তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, আমি যেখানে মার্ক করছি সেখানে। তারপরে আপনার ব্লকের নাম লিখতে হবে, পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্ট কোন জেলায় আপনি থাকেন সেটার নাম লিখতে হবে, এবং অবশ্যই এখানে পিনকোডটা কিন্তু আপনাকে লিখতে হবে। আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু অবশ্যই আপনাকে এই যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে? তারপরে যেই ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করবেন সেই ব্যক্তির বাবার নাম অথবা স্বামীর নাম, যদি কোনো মহিলা আবেদন করে থাকেন তাহলে সে তার স্বামীর নাম লিখতে পারে অথবা বাবার নাম লিখতে পারে। তো এখানে যেটাই আপনি লিখবেন না কেন সেটার উপরে টিক দিয়ে এখানে কিন্তু আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম খুব সুন্দর করে লিখে দেবেন। তাহলে সবার প্রথমে আপনাকে লিখতে হবে আপনার নাম, আপনার যে রেসিডেন্সিয়াল বা বাসস্থানের ঠিকানা লিখতে হবে, তারপরে আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নাম লিখতে হবে। লেখার পরে আপনারা কিন্তু এই জায়গায় ভুল করছেন, লেখার পরে আপনারা কিন্তু যেহেতু এখানে দেখতে পাচ্ছেন বাবার নাম, যখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাবার নাম লিখে কিন্তু আপনি এখানে বাবারই জন্ম তারিখ বা ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু কখনোই নয়। সবার প্রথমে আপনি আপনার এখানে বাবার নাম বসাবেন, লিখবেন। তারপরে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে লিখবেন, ঠিক আছে? প্রত্যেকটা ঘরে লিখবেন সুন্দর করে। তারপরে 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বর্তমান কত বছর বয়স হচ্ছে সেটা কিন্তু আপনি এই ঘরে সুন্দর করে লিখে দেবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে, জেন্ডার, আপনার কোন জেন্ডার, যদি আপনি পুরুষ হয়ে থাকেন পুরুষে টিক করবেন, যদি মহিলা হয়ে থাকেন মহিলাতে টিক করবেন, বা অন্যান্য যদি হয়ে থাকেন সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে এখানে আপনার কাস্ট, আপনি যদি জেনারেল হয়ে থাকেন জেনারেলতে টিক করবেন, এসসি বা তপশিলি হলে সেটাতে টিক করবেন, এসটি হলে সেটাতে টিক করবেন, ওবিসি হলে কিন্তু সেটাতে টিক করবেন, ঠিক আছে? এটা টিক করার পরে নিচে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে মোবাইল নাম্বার লিঙ্ক, মোবাইল নাম্বার যেটা আপনার লিখতে হবে, এই মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে, যে মোবাইল নাম্বারটি, সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে
খুব সুন্দর করে লিখতে হবে। তাহলে বুঝতে পারছেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেটা কিন্তু এখানে আপনাকে খুব সুন্দর করে লিখতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, তারপরে এখানে আরেকটা দেখাচ্ছে আধার যে রয়েছে আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বার আপনাকে এখানে লিখতে হবে, 12 ডিজিটের আধার কার্ড নাম্বার। এবং তার নিচে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন ভোটার কার্ড বা এপিক নাম্বার, অপশনাল। যদি ভোটার কার্ড থাকে এবং এপিক নাম্বারটা অবশ্যই আপনার কাছে আছে, সেই এপিক নাম্বারটা আপনাকে এখানে খুব সুন্দর করে ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে যেটা আসছে ব্যাংকের তথ্য, আপনার ব্যাংকের তথ্য কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে। এখানে ব্যাংকের তথ্যের জায়গায় আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা খুব সুন্দর করে এখানে লিখে দেবেন। তারপরে ব্যাংকের আইএফসি কোড এখানে লিখে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম রয়েছে, নিচে আপনার ব্যাঙ্ক, সেটা সেন্ট্রাল ব্যাঙ্ক নাকি স্টেট ব্যাঙ্ক সেটা লিখে দেবেন। এবং ব্যাংকে ব্রাঞ্চের নাম কি সেটাও কিন্তু আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন অ্যাকাউন্ট টাইপস, সেটা আপনার সেভিং নাকি কারেন্ট, যদি সেভিং হয় সেভিংসে ক্লিক করবেন বা টিক করবেন, ঠিক আছে। এবং ব্যাংকের সংযুক্তি নথি, এটা আপনি কিন্তু বাতিল চেক করলে বাতিল চেকে টিক করবেন। যদি ফটো সহ ব্যাংক পাসবই করেন, যেটা আপনাকে অবশ্যই ব্যাংকের সঙ্গে এই নথিটা দেখাতে হবে, সেটা অবশ্যই প্রত্যেকে কিন্তু আপনারা বেশিরভাগই ফটো সহ ব্যাংক পাসবই এটা ক্লিক করবেন। তাহলে অবশ্যই ব্যাংকের পাসবইয়ের একটা ছবি এবং সাথে অবশ্যই ফটো থাকতে হবে, এই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে বলা হচ্ছে ব্যাংকের সংযুক্তি নথি, এই নথিগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। যেটা আপনার কাছে আসে সেটা আপনি টিক করবেন। তারপরে এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, আপনাকে কিন্তু এই ভূমিহীন কৃষকের জন্য যে আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকার দেবে, এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি এখানে কিন্তু আপনাকে যুক্ত করতে হবে। কেন নমিনি যুক্ত করতে হবে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু বলুন বা এই ভূমিহীন কৃষকদের জন্য যেটা ভাতা দেওয়া হচ্ছে এটাই বলুন, এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার স্পষ্ট বলে দিয়েছেন, যদি কোনো কৃষক 60 বছরের আগে মারা যায়, এখানে এই জন্য আপনাকে নমিনিটা করতে হবে, যেই কৃষকের নামে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, দেখা গেল 60 বছরের আগে সেই কৃষক মারা গেল, মারা যাওয়ার পরে কিন্তু দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে, যেটা অবশ্যই দুঃখজনক ঘটনা, এরকমভাবে যদি কারো মৃত্যু হয়, তো সেই মৃত্যুর ফলে তার পরিবারকে যে নমিনি থাকবে তাকে কিন্তু 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। তাই কিন্তু আপনাকে এই ভূমিহীন যে কৃষকের টাকা দেওয়া হবে, এখানে কিন্তু আপনাকে আবেদন করার সময় অবশ্যই নমিনির কিন্তু নাম যুক্ত করতে হবে, যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে সেই টাকাটা আপনি পান। তার জন্য এখানে কি করতে হবে, সবার প্রথমে এখানে কিন্তু নেম অফ দ্য নমিনি, যে ব্যক্তিকে আপনি নমিনিতে রাখতে চান তার নামটা এখানে লিখে দেবেন। সেটা হতে পারে আপনার ছেলে, হতে পারে আপনার মেয়ে, অথবা হতে পারে আপনার বউ, সেটা আপনি লিখতে পারেন, ঠিক আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে, আরেকটা রিলেশন উইথ আবেদনকারীর সাথে নমিনির কি সম্পর্ক। যদি আপনি আপনার ছেলেকে নমিনি রাখেন, তাহলে আবেদনকারীর সাথে নমিনি যে সম্পর্ক সেটা ছেলে রাখবেন, এবং বউকে রাখলে আপনার বউ বা ওয়াইফ লিখবেন, ঠিক আছে। নমিনির সাথে আবেদনকারীর যে সম্পর্ক, বউকে রাখলে কিন্তু ওখানে নমিনির সাথে আবেদনকারীর যে সম্পর্ক সেটা কিন্তু ওয়াইফ আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এবং আপনার নমিনির পিতার নাম কী রয়েছে সেটা লিখতে হবে, এবং নমিনির যাকে নমিনি রাখবেন তার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা লিখতে হবে, এবং তার বয়স কত রয়েছে সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে। নমিনির অভিভাবকের নাম কিন্তু লিখতে হবে, যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়। যে সমস্ত নমিনির বয়স 18 বছরের উপরে রয়েছে তাদের কিন্তু এখানে লিখতে হবে না, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। রিলেশন যেটা আছে আবেদনকারীর সাথে যাকে আপনি নমিনি রাখবেন তার কি সম্পর্ক রয়েছে এটা কিন্তু আপনি লিখে দেবেন। ফাদার্স হলে ফাদার্স, মাদার্স হলে মাদার্স, ঠিক আছে। বিভিন্ন রকম হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, সেগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এটা করার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট, আপনি কিন্তু যে ডেটে ফর্মটা ফিল আপ করছেন, মানে যে ডেটে ফর্মটা জমা করবেন আপনার ক্যাম্পে গিয়ে, সেই ডেটটা এখানে লিখবেন, এখানে ডেটটা লিখবেন। এবং এখানে কিন্তু আবেদনকারীর একটা স্বাক্ষর দেবেন। এখানে যে ফর্মটি আবেদন করছেন, যার নামে ফর্মটি আবেদন করা হচ্ছে, সেই ব্যক্তিকে কিন্তু এখানে একটা স্বাক্ষর দিতে হবে, বা টিপসইও দিতে পারে যদি সে সই করতে না পারে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট বা প্রাপ্তি স্বীকার, এটাতে কিন্তু আপনার কোনো কাজ নেই, এটা কিন্তু অফিসের জন্য, এটা কিন্তু আপনাকে
এখান থেকে কেটে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট রিসিভ হিসেবে দেওয়া হবে, তাই এখানে আপনার কোনো কাজ নেই, এখানে কিন্তু অফিসাররা কাজ করবে, ঠিক আছে। তাহলে খুব সিম্পল, এই ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করবে, এখানে কিন্তু খুব সিম্পল প্রসেস, আপনাকে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু নমিনি অবশ্যই আপনাকে সংযুক্ত করতে হবে। যদি কোনো কৃষকের 60 বছরের আগে মৃত্যু হয় দুর্ঘটনায়, তাহলে কিন্তু সেই কৃষকের যিনি নমিনি রয়েছেন তাকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করবেন পশ্চিমবঙ্গ সরকার, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং নমিনির যদি বয়স 18 বছরের নিচে হয়, তাহলে কিন্তু নমিনির অভিভাবকের নামটাও এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম পেজ হয়ে গেল। সবার প্রথম পেজটি ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সংযোজনী 1 বা অ্যানেক্সার 1 বলে আরেকটি ফর্ম আসবে। সেটি মূলত সেলফ ডিক্লারেশন দিতে হবে আপনাদেরকে। কি বলা হয়েছে, বাংলায় লেখা রয়েছে, এখানে দেখতেই পারবেন যে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র, অর্থাৎ আপনাকে এই ভূমিহীন ক্ষেত মজুরে আবেদন করার জন্য একটা সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা ফিল আপ করতে হবে বা সেলফ ডিক্লারেশন দিতে হবে, স্বঘোষণাপত্র দিতে হবে, ঠিক আছে। এটা আপনাকে খুব সুন্দর করে দিতে হবে, বাংলা ভাষা এবং ইংরেজি দুটোই রয়েছে। যেমন দেখা গেল এখানে সবার প্রথমে আমি আছে, আমি দিয়ে আপনার যে নাম রয়েছে সেই নামটা আপনি লিখবেন এবং উপভোক্তার যে পিতা বা স্বামী রয়েছে তার নাম লিখবেন এবং কার সেটা নাম লিখছেন, স্বামী নাকি পিতার রাইট দেবেন এবং আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নামের পাশাপাশি এখানে ব্লকের নাম, থানার নাম, জেলার নাম লিখবেন, ঠিক আছে। এবং আপনি যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন, নতুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য যদি কোনো পেয়ে থাকেন। আর যদি কোনো না পেয়ে থাকেন তাহলে এখানে না লিখে দেবেন, ঠিক আছে। এবং আবেদনকারীর স্বাক্ষর, যিনি আবেদন করছেন তার একটা স্বাক্ষর দেবেন, সাথে মোবাইল নাম্বার নিচে লিখে দেবেন, স্থান তো অবশ্যই লিখবেন এবং তারিখ, যে ডেটে জমা করবেন সেই ডেটের তারিখ লিখবেন, ঠিক আছে। এটা কিন্তু একটা সেলফ ডিক্লারেশন ফর্ম। আপনি যে ভূমিহীন ক্ষেত মজুর আবেদন করছেন তার একটা স্বঘোষণাপত্র দিতে হচ্ছে আপনাকে এবং এটাই কিন্তু আপনাকে পুরোপুরি ইংলিশে নিচে লিখতে হচ্ছে। সবার প্রথমে আপনার নাম লিখবেন, আপনার স্বামী বা আপনার পিতার নাম লিখবেন, আপনার গ্রামের নাম লিখবেন, আপনার জিপি, গ্রাম পঞ্চায়েত, তারপরে ব্লকের নাম লিখবেন, পোস্ট অফিস, জেলা, এই সমস্ত বিষয়গুলো বা পুলিশ স্টেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে লিখতে হবে। যেমনটা বাংলাতে বলা আছে সেই রকমই আপনাকে এখানে যেরকম দেওয়া আছে লিখবেন। লিখে আপনি কিন্তু কোনো প্রকল্পের সুবিধা পেলে টিক দেবেন, না পেলে এখানে নো লিখে দেবেন, ঠিক আছে। প্লেস লিখবেন, ডেট লিখবেন, আবেদনকারী স্বাক্ষর দেবেন এখানে, ঠিক আছে। এবং নিচে অবশ্যই যিনি অ্যাপ্লিকেশন করছেন তার মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে। এই ফর্মটি স্বঘোষণাপত্র দেওয়ার পরে আধার যে কার্ডটি রয়েছে, আপনার আধার কার্ডটি ব্যবহারের কিন্তু অনুমতির আরেকটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মটাও আমরা ফিল আপ করে দেখাচ্ছি, ঠিক আছে। এই ফর্মটি, এটা হচ্ছে আধারের সাথে সংযুক্তির একটি বিষয় রয়েছে, ঠিক আছে। এখানে আমরা একটা পড়লেই বুঝতে পারবো কি বলা হয়েছে। 2 নম্বর ফর্ম, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ আধার তথ্য, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি, অর্থাৎ আপনার আধারের তথ্য ব্যবহার করার অনুমতি বা সম্মতি দিচ্ছেন, সেটাই কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। আপনি এখানে বেঙ্গলি ইংরেজি দুটোই ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু যে কোনো একটা এখানে ফিল আপ করতে পারেন, ঠিক আছে। তো সবার প্রথমে এখানে আমি দেখা গেল এখানে আমি বাংলাটাই করব, আপনি এগুলো ইংলিশেও লিখতে পারেন। সবার প্রথমে এখানে লেখা রয়েছে আমি, আপনার নাম, যেটা আমের পরে আপনার নাম বসাবেন এবং যেটা ব্র্যাকেটে লেখাই আছে উপভোক্তার নাম বসাতে হবে। তারপরে আপনার পিতা বা স্বামীর নাম যেটাই বসান না কেন এখানে বসিয়ে যেটা বসানো টিক দেবেন, ঠিক আছে। স্বামী হলে স্বামী, পিতা হলে পিতা। তারপরে আপনার গ্রামের নাম বসাবেন, ঠিক আছে। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বসাবেন, ব্লকের নাম বসাবেন এবং জেলার নাম লিখবেন। সেটা বিভিন্ন জেলা হতে পারে, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এটা বসার পরে আপনাকে আর কিছু করতে হবে না, নিচে আর একটা বক্স দেখতে পাচ্ছেন, আধার নাম্বার বসাতে হবে, আধারের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারটি বসাতে হবে, ভোটার কার্ড বসাতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয়ে বলা হয়েছে, নিঃস্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে জমা করতে হবে জেরক্স করে, ঠিক আছে। এবং অবশ্যই সেগুলোতে স্বাক্ষর করতে হবে। তারপরে কি বলা হয়েছে, স্থান, আপনি যে এলাকার বাসিন্দা সেই স্থানটা আপনি এখানে লিখতে পারেন, আপনার গ্রামের নাম, অঞ্চলের নাম লিখতে পারেন এবং তারিখটা অবশ্যই লিখবেন, যে ডেটে জমা দেবেন সেই ডেটের তারিখ লিখবেন এবং আবেদনকারী স্বাক্ষর এবং টিপসই যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে, দিয়ে দেবেন। ঠিক তেমনই এটা যেমন বাংলাতে রয়েছে, ইংলিশেও ঠিক একই রকম রয়েছে, ঠিক আছে। ডেট লিখবেন, প্লেস লিখবেন, স্বাক্ষর করবেন, আধার নাম্বার লিখবেন, আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বার লিখবেন, এপিক নাম্বার লিখবেন, আপনার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখবেন, ভিলেজ লিখবেন, ঠিক আছে। আপনি দুটাই করতে পারেন বা যে কোনো একটা করে দিতে পারেন, ঠিক আছে।